আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। হিস্ট্রি রিপিটস কথাটা খুব প্রচলিত, মানে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, অর্থাৎ ইতিহাস ফিরে আসে। কথাটা মনে পড়ল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজকর্ম দেখে। কোন কাজ বলবো, তবে তার আগে পুরনো ইতিহাসটা আগে বলে নেই। আজ থেকে 25 বছর আগের কথা, 2001 সাল। ভারতের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী, আর বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি জামাত জোট। প্রধানমন্ত্রী বিএনপির বেগম খালেদা জিয়া। ভারতের দীর্ঘদিনের নীতি ছিল বাংলাদেশে শুধু আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রাখা, কারণ সেটা ছিল টাইম টেস্টেড রিলেশন। কিন্তু বাজপেয়ীজির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র এক নতুন জমানার সূচনা করতে চাইলেন। তিনি এক ঐতিহাসিক উক্তি করেছিলেন, উই শুড নট পুট অল আওয়ার এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ আমাদের সব ডিম একটা ঝুড়িতে রাখা উচিত নয়। মানে কেবলমাত্র আওয়ামী লীগ নয়, বাংলাদেশের সব রাজনৈতিক দলের সাথেই ভারতের সুসম্পর্ক থাকা বা রাখা দরকার। বাজপেয়ীজিও চেয়েছিলেন দিল্লির সাথে ঢাকার সম্পর্কের বরফ গলাতে। খালেদা জিয়া শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই ব্রজেশ মিশ্রকে বিশেষ দূত হিসেবে ঢাকা পাঠিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই, প্রতিবেশী হিসেবে দু দেশের মধ্যে এক নতুন বন্ধুত্বের অধ্যায় শুরু করা। এছাড়া বাজপেয়ীজি নিজে ওই এনএসএ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্রের হাতে দিয়ে তার নিজের হাতে লেখা, বাজপেয়ীজি নিজের হাতে লেখা একটি চিঠিও পাঠিয়েছিলেন। চিঠিতে খালেদা জিয়াকে অভিনন্দন জানান এবং আশ্বস্ত করেন যে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের রায়কে সম্মান করে। কিন্তু সেই বন্ধুত্বের প্রতিদান ভারত কিভাবে পেয়েছিল? তাহলে এবার যাব 2004 সালের 1 এপ্রিল। চট্টগ্রামের CUFL জেটিতে ধরা পড়ল 10 ট্রাক ভর্তি অত্যাধুনিক অস্ত্রের এক বিশাল চালান। তদন্তে বেরিয়ে এলো এক শিউরে ওঠা তথ্য। বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা NSI এবং DGFI এর কর্মকর্তাদের মদতে এই অস্ত্র যাচ্ছিল বা আসছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জন্য। ভারত বুঝতে পারল ব্রজেশ মিশ্র সেই সব ডিম এক ঝুড়িতে না রাখার নীতি কতটা ভুল ছিল। একদিকে ভারত বাড়িয়েছিল বন্ধুত্বের হাত, অন্যদিকে বিএনপি জামাত সরকার ভারতের পিঠে ছুরি মারার প্রস্তুতি নিচ্ছিল। এই 10 ট্রাক অস্ত্র মামলায় ছিল সেই সখ্যতা ভাঙার কফিনে শেষ পেরেক। তারপর মনমোহন সিংয়ের কংগ্রেস সরকার আসে। তার আমলেও বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করার কথা কেউ ভাবেনি। সেই ভাবনাটা ফিরে এলো 24-এ হাসিনা সরকারের পতনের, তাও সঙ্গে সঙ্গে নয়, 1 বছরেরও কিছু পরে। দেশে ফেরার সাহস পাচ্ছিলেন না 17 বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা তারেক জিয়া। ভারতের সঙ্গে তার এবং অন্যান্য বিএনপি নেতৃত্বের বেশ কয়েক দফা গোপন বৈঠকের পর তারেক জিয়া বা তারেক রহমান দেশে ফিরলেন ভারতের ব্যবস্থাপনায়। নির্বাচনে বিপুল জয় পেলেন ভারতের ইঞ্জিনিয়ারিংয়ে। কথাটা আমার নয়, বলেছেন স্বয়ং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামাত নেতৃত্বের আরো অনেকে। একবার নয়, একাধিকবার বলেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এবারও চেয়েছিল সব ডিম এক ঝুড়িতে না রেখে বিএনপির সাথে নতুন করে সম্পর্ক গড়তে, যার জন্য বেগম খালেদা জিয়ার দাফনের সময় সেখানে চলে গিয়েছিলেন স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। তিনি দেখা করেছিলেন
তারেক জিয়ার সঙ্গে তারেকের হাতে তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর শোক বার্তা। তারপর যখন ভোট হলো, ভোটে জিতলেন তারেক রহমান, বিএনপি দল বিপুলভাবে, এবং সেখানে তার যে শপথ গ্রহণের অনুষ্ঠানের আগে তারেক রহমানকে সমস্ত দেশের আগে, সবার আগে তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তারেক জিয়ার তার যে তাজপোশি অনুষ্ঠানে সেখানে গেলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এই যে বিএনপির সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলার যাবতীয় চেষ্টা শুরু করে দিলেন নরেন্দ্র মোদী। বিনিময়ে কোনো আর্থিক লাভ বা বাংলাদেশকে শোষণ করার প্ল্যান ছিল না ভারতের। ভারত তার সাথে কথাবার্তা বলে শুধু কয়েকটি শর্তে, কয়েকটি বিষয়ে কেবল একমত হয়েছিল, কথা নিয়েছিল তারেক রহমানের কাছ থেকে। তাদের মধ্যে এক, ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের যেন বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া না হয়। দুই, দেশে ইনক্লুসিভ রাজনীতি যেন ফিরিয়ে আনা হয়, অর্থাৎ আওয়ামী লীগকে সরকারি নিষেধাজ্ঞা থেকে মুক্ত করা যেন হয়, এবং একই সঙ্গে ক্রাইম ট্রাইব্যুনালের অন্যায্য অবৈধ বিচারকে আইন বিরুদ্ধ বলে ঘোষণা করে সেই বিচারকে বাতিল করা। এবং তিন, সরকারে কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তির যেমন জামায়াতের সরাসরি অংশগ্রহণ থাকবে না। ভারতের এই তিন শর্তে সহমত হলে তারেক দেশে ফেরেন এবং ভারত সব রকমের সহযোগিতা দিয়ে তারেকের জয়ের পথ প্রশস্ত করে। কিন্তু প্রধানমন্ত্রী হবার পর তারেক রহমান কি সেই 2004 সালের মতোই ভারতের বিশ্বাস ভাঙতে চলেছেন? জামাতকে মন্ত্রিসভা জায়গা দেওয়ার গোপন তোড়জোড় চলছে। কেন সেই তোড়জোড় পরে বলছি। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার খাড়া তোলার কথা আর উঠছেই না। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার জন্য উল্টে ভারতের কাছে ইউনূস জমানার চেয়ে কড়া চিঠি দিয়ে প্রত্যর্পণ দাবি করছে তারেক রহমান সরকার। এসব কিসের লক্ষণ? এই সব কিছুই কি সেই পুরনো বিশ্বাসঘাতকতার নতুন সংস্করণ নয়? এটা ঠিক, তারেক রহমান সরকারের বয়স সবে 1 মাস। এর মধ্যে চরম সিদ্ধান্ত নেয়নি ভারত, তবে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। তারেক সরকারের কাজকর্মে সেই সিঁদুরে মেঘের লক্ষণ কিন্তু স্পষ্ট ফুটে উঠছে। আওয়ামী লীগ নেতাদের জেল মুক্তির কোনো খবর নেই। যারা মুক্ত হচ্ছেন বিচার বিভাগের নির্দেশে নতুন মামলা দিয়ে তাদের আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে। এই যদি বিএনপির গণতন্ত্র রক্ষার আসল ছবি হয় তাহলে সন্দেহ জাগেই। আর ঠিক এই কারণেই হয়তো এবার ভারত আর কোনো বিশেষ দূতের অপেক্ষা না করে অজিত ডোভালের মাধ্যমে সরাসরি 1 মাসের ডেডলাইন দিয়ে দিয়েছে। বাংলাদেশের ডিজিএফআই মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী ফেব্রুয়ারির শেষ দিকে ডিজিএফআই এর প্রধান হন। মার্চের শুরুতে তিনি গোপনে একদম চুপি নয়াদিল্লি এসে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন এবং ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল RS রমনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের বৈঠকটি হল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর একটি অতি গোপন বৈঠক। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কথা বলেন। তবে এই সফর বা বৈঠক নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো সরকারি রিড আউট প্রকাশ করা হয়নি। রিড আউট প্রকাশ করেনি বাংলাদেশ সরকারও। বাংলাদেশের মেজর জেনারেলকে বলে দেয়া হয়েছে এই পুরো খবরটা যেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানিয়ে দেয়া হয়। কেন ভারত আজ বিএনপি সরকারের উপর চরম রুষ্ট? কেন অজিত ডোভালকে দিল্লির বুকে বাংলাদেশের গোয়েন্দা প্রধানকে ডেকে চরম হুঁশিয়ারি দিতে হলো? আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই গোপন রাজনীতির সব ব্যবচ্ছেদ করব।
রাজনীতির ময়দানে কোনো কিছু এমনি এমনি হয় না। তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে ভারতের একটি বড় পরিকল্পনা ছিল, আগেই বলেছি। কথা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক রাজনীতি হবে না এবং উগ্র মৌলবাদী শক্তি বিশেষ করে জামাতের প্রভাব নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারেক রহমানের ভোল বদল শুরু হয়েছে। ভারতের দেয়া সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন এখন আর তার কাজে দেখা যাচ্ছে না। তিনি জামায়াতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ভাবছেন এবং আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা ও আইসিটি ট্রাইব্যুনালের খড়গ বহাল রেখেছেন। বরং চিঠি দিচ্ছেন আইসিটির রায়ের প্রেক্ষিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যাতে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের কথা খেলাপি বা বিশ্বাসঘাতকতা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে আমেরিকা, ইউনূস, জামাত, বিএনপির মিলেমিশে দেশ বিক্রির গোপন অধ্যায়। ইউনূস সরকারের সাবেক এনএসএ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা বিএনপি সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি আমেরিকার সঙ্গে গোপন চুক্তি নিয়ে হাড়ি ভেঙেছেন। এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তিনি। বলেছেন আমেরিকার কাছে ডক্টর ইউনূসের দেশ বিক্রির চুক্তির কথা অজানা ছিল না তারেক রহমানের। আর দেখুন, একথা জানতেন জামায়াতের আমিরও। সবাই মিলে সেই চুক্তি মেনে নিয়েছে। আর খলিলুর রহমান এত বড় কথা ফাঁস করে দেওয়ার পর সবাই চুপ হয়ে গেছে। খলিলুর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার সাহসী কারণ নেই। এবার বুঝতে পারছেন কেন রাজত্ব চলে যাওয়ার পরও ঢাকায় থাকার সাহস পান ডক্টর ইউনূস। কেন সাহসটা পান? কারণ তিনি জানেন যত অন্যায় করে থাকুন তিনি, তার গায়ে হাত দেওয়ার সাহস বর্তমান সরকারের নেই। কারণ সবাই মিলে একসঙ্গে এই দেশ বিক্রির পাপের ভাগীদার। শেখ হাসিনা বলেছেন সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিলে তার প্রধানমন্ত্রী চলে যাওয়ার ভয় ছিল না, তিনি তা চাননি। আর এখন ইউনূস, জামাত, বিএনপি মিলে শুধু সেন্ট মার্টিন নয়, আরো অনেক কিছু তুলে দিয়েছে আমেরিকার হাতে। এখন আমেরিকা চাইছে এক পথের প্রতীক হয়ে কেন জামাত থাকবে সরকারের বাইরে। ভোটের আগে আপনাদের মনে আছে ওয়াশিংটন পোস্টে বড় করে বেরিয়েছিল আমেরিকা এবং পশ্চিমা শক্তি চাইছে জামাত বাংলাদেশের ক্ষমতায় আসুক। কেন এটা ভেবেছিল মনে আছে? তা আমেরিকা এখন চাইছে জামাত কেন থাকবে সরকারের বাইরে, কারণ তারাও তো এই একসাথেই কাজ করেছে, তারাও আসুক সরকারে। তারেকের মেনে নেওয়া ছাড়া বোধহয় অন্য পথ নেই। এর সঙ্গে আমেরিকার আরো এক নির্দেশ, ভবিষ্যতের পথ নিষ্কণ্টক রাখতে শেখ হাসিনার দেশে ফেরা বন্ধ করো, মৃত্যুদণ্ড বহাল রাখো, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে দাও, রাজনীতিতে যেন ফিরতে না পারে আওয়ামী লীগ, যাতে আমেরিকার দালালি করবার জন্যে বাংলাদেশ অনন্তকাল তৈরি হতে পারে। দিল্লির রণমূর্তি এই কারণেই, এই জন্যই অজিত ডোভালের চরম বার্তা। কেননা পরিস্থিতি আবার সেই 2004-এর দিকে চলেছে। এই পরিস্থিতিতে ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী সেখানে ডোভাল সাহেব কোনো কূটনৈতিক মারপ্যাঁচ নয়, বরং সরাসরি টাইম বাউন্ড হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের ডিজিএফআই কে সামনে বসিয়ে। কি ছিল সেই হুঁশিয়ারিতে? আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগের ওপর থেকে সমস্ত রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 2, আইসিটি অধ্যাদেশ এবং তার অধীনে দেওয়া সমস্ত সাজা ও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করতে হবে। 3, যদি এই 1 মাসের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভারত তার নিজের স্বার্থ, তার জাতীয় স্বার্থ রক্ষায় যে ব্যবস্থা উপযুক্ত মনে করবে সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে।
এই হুঁশিয়ারি শুধু কথার কথা নয়, ভারতের নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন জামাতের উত্থান মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের অস্থিরতা তৈরি করা। ভারত কোনোভাবেই তার প্রতিবেশী রাষ্ট্রে পাকিস্তান ঘেঁষা কোনো মৌলবাদী শক্তি, যে শক্তি বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তাদেরকে সহ্য করবে না। ভারত স্পষ্ট বলেছে সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা আছে, তবুও জামায়াতকে মন্ত্রী করার কথা উঠছে কেন? পুরনো ভালোবাসার টান, আমেরিকার চাপ? বাংলাদেশ যেন মনে রাখে আমেরিকার সমস্ত হুমকি উড়িয়ে দিয়ে ৭১-এ ভারতের ফৌজ স্বাধীন করেছিল বাংলাদেশকে। আজ দরকার হলে ভারতের ফৌজ উপযুক্ত ব্যবস্থা নিতে এবারও পিছিয়ে আসবে না। সুতরাং সাবধান। তারেক রহমানের ওপর একদিকে আমেরিকার প্রেসার, অন্যদিকে দিল্লির আলটিমেটাম। এই দুইয়ের চাপে পিষ্ট হচ্ছেন তিনি। যদি তিনি দিল্লির কথা শোনেন তবে আমেরিকার আশীর্বাদ হারাবেন, আর যদি না শোনেন তবে ভারত যে উপযুক্ত ব্যবস্থা। এরকমই এক ঈদের আগে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করতে করতে জাতিসংঘের মহাসচিবকে পাশে নিয়ে বাংলাদেশের অবৈধ শাসক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা করেছিলেন যে রোহিঙ্গারা অচিরেই তাদের নিজ ভূমিতে ফিরবে এবং আগামী ঈদ সেখানেই করবে, তখন সেটি ছিল এক ধরনের রাজনৈতিক রোমান্টিসিজম, যার সঙ্গে ভূ রাজনীতির কঠিন বাস্তবের কোনো সম্পর্ক ছিল না। আবার একটি ঈদ দুয়ারে কড়া নাড়ছে, কিন্তু একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি। সীমান্ত পার হয়ে নতুন করে ঢুকেছে আরো ১.৫ লাখ রোহিঙ্গা। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে পশ্চিমা বিশ্ব এবং তাদের স্থানীয় প্রতিনিধিদের কাছে রোহিঙ্গা সংকট সমাধানের চেয়ে জিয়ে রাখাটাই বেশি লাভজনক। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার হাই রিপ্রেজেন্টেটিভ রজার খলিল মিলে গোটা বাংলাদেশটাই যেখানে বিদেশিদের স্বার্থে বিলিয়ে দিচ্ছেন, সেখানে রোহিঙ্গাদের নিয়ে তাদের বাণিজ্যকে কি অন্যভাবে দেখার কোনো সুযোগ আছে? এতদিন বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে দৃঢ়ভাবে বলে এসেছে যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাদের নিরাপদ প্রত্যাবর্তনই একমাত্র স্থায়ী সমাধান। অথচ এখন নিজেই তাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে মিয়ানমারের যুক্তিকে বৈধতা দিচ্ছে। এটি কি রাষ্ট্রীয় সিজোফ্রেনিয়া নাকি পরিকল্পিত আত্মপরাজয়? যখন বাংলাদেশ নিজেই রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে, তখন মিয়ানমার হাসতে হাসতে বলবে, দেখুন তারা তো বাংলাদেশী ছিল, এখন আবার বাংলাদেশী নতুন করে বানানো হচ্ছে তাদেরকে। এর ফলে প্রত্যাবর্তনের সকল পথ চিরতরে বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশ নিজের পায়ে কুড়াল মারবে। এই নীতিহীনতার পিছনে রয়েছে আন্তর্জাতিক চাপের কাছে আত্মসমর্পণ, কিংবা যারা ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে তাদের শর্ত প্রতিপালন। কিন্তু প্রশ্ন হলো, একটি দেশের সার্বভৌমত্ব কি এতই সস্তা যে সৌদি সরকার ৫ বছর ধরে একই চাপ দিয়ে এসেছে হাসিনা সরকারকেও? হাসিনা সরকার যেটি কৌশলে এড়িয়ে গেছে, সেই দাবিতে মাত্র কয়েক মাসে আত্মসমর্পণ কি বলবেন তাকে আপনি? সবচেয়ে ভয়াবহ এবং আত্মঘাতী যে সিদ্ধান্তটি এখন রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, তা হলো সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান। তথাকথিত মানবিকতা এবং রেমিটেন্সের দোহাই দিয়ে যে প্রক্রিয়াটি শুরু হয়েছে তা কেবল একটি প্রশাসনিক ভুল নয়, বরং এটি বাংলাদেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের উপর এক চূড়ান্ত আঘাত। আন্তর্জাতিক আইনের প্রাথমিক পাঠেই বলা আছে, অ্যাসাইলাম বা আশ্রয় হলো সাময়িক সুরক্ষা, আর সিটিজেনশিপ বা নাগরিকত্ব হলো স্থায়ী রাষ্ট্রীয় পরিচয়। ১৯৫১ সালের রিফিউজি কনভেনশন এবং ১৯৬৭ সালের প্রোটোকল অনুযায়ী কোনো দেশ শরণার্থীদের আশ্রয় দিতে বাধ্য হতে পারে, কিন্তু তাদের নাগরিকত্ব দিতে বাধ্য নয়। এই পাসপোর্ট প্রদানের সিদ্ধান্তটি বাংলাদেশের জন্য একটি লিগ্যাল সুইসাইড বা আইনি আত্মহত্যা। আন্তর্জাতিক বিচারিক আদালতে বা আইসিজেতে বাংলাদেশ যখন গাম্বিয়ার সঙ্গে মিলে মিয়ানমারের বিরুদ্ধে লড়াই করছে এবং প্রমাণ করার চেষ্টা করছে যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তখন ঢাকার পাসপোর্ট অফিস থেকে যদি হাজার হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়, তবে মিয়ানমার তো সেই পাসপোর্ট দেখিয়েই বিশ্ববাসীকে বলবে, দেখুন আমরা বলেছিলাম এরা বাঙালি, বাংলাদেশেই তো এদের পাসপোর্ট দিচ্ছে। এর মাধ্যমে মিয়ানমারের দীর্ঘদিনের দাবি রোহিঙ্গারা অবৈধ বাঙালি অভিবাসী, সেটিকেই বাংলাদেশ নিজের হাতে বৈধতা দিয়ে দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের অবস্থান কেবল দুর্বলই হবে না, বরং রোহিঙ্গা প্রত্যাবর্তনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হবে। কারণ যাদের আপনি নিজের রাষ্ট্রের পাসপোর্ট দিচ্ছেন, তাদের আর কখনোই আপনি বিদেশি বলে ফেরত পাঠাতে পারবেন না। এটি একটি কূটনৈতিক বিপর্যয়, যার মাসুল প্রজন্ম থেকে প্রজন্মকে দিতে হবে। পাসপোর্ট কোনো ট্রাভেল পাস নয়, এটি একটি আন্তর্জাতিক পরিচয় এবং নাগরিকত্বের চূড়ান্ত দলিল। নিরাপত্তা স্ক্রিনিং ছাড়া, বংশ পরিচয় যাচাই ছাড়া, অপরাধের রেকর্ড না ঘেটে হাজার হাজার মানুষকে এই দলিল তুলে দেওয়া মানে জাতীয় নিরাপত্তাকে উন্মুক্ত করে দেওয়া।
আন্তর্জাতিক কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ICCPR এর 12 নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রকে তার সীমান্ত এবং নাগরিকত্ব নিয়ন্ত্রণের যে ক্ষমতা দিয়েছে, বাংলাদেশ স্বেচ্ছায় সেই ক্ষমতা বিসর্জন দিচ্ছে। নিরাপত্তার প্রসঙ্গ যখন আসে তখন পরিস্থিতির ভয়াবহতা আরো স্পষ্ট হয়। রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন আর কেবল আশ্রিতদের বাসস্থান নয়, এগুলো এক একটি মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। আরসা, আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীগুলো সেখানে প্রকাশ্যে তাদের কার্যক্রম চালাচ্ছে। রাখাইন এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গহীন অরণ্যে চলছে তাদের সামরিক প্রশিক্ষণ, যার ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্য গণমাধ্যমে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়া তো আছেই। এমনকি ঢাকার অদূরে নারায়ণগঞ্জে আতাউল্লাহ আবু আম্মার জুনুনির মতো শীর্ষ জঙ্গি নেতার অবস্থান এবং গ্রেপ্তার প্রমাণ করে যে এই সংকট আর কক্সেস বাজারে সীমাবদ্ধ নেই, এটি এখন জাতীয় নিরাপত্তার হৃৎপিণ্ডে আঘাত এনেছে। অথচ সরকারের ভূমিকা এমন এখানে বেশ রহস্যজনক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক যখন বাংলাদেশের সেনাবাহিনীকে সন্ত্রাস দমনে বাধা দেন এবং মানবাধিকারের দোহাই দিয়ে ক্যাম্প নিয়ন্ত্রণ সশস্ত্র গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়ার পথ তৈরি করেন, বাংলাদেশকে দখল করার সুযোগ করে দেন, তখন বুঝতে বাকি থাকে না যে এখানে একটি বড় খেলা চলছে রোহিঙ্গাদেরকে নিয়ে। সরকার জেনেও চুপ করে আছে অথবা পশ্চিমা প্রভুদের তুষ্ট রাখতে জেনে শুনে বিষ পান করছে। ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির খবর বেরিয়েছে, ভুয়া NID তৈরি হয়েছে এবং স্থানীয় রাজনীতিতে তাদের ব্যবহার করার যে নীল নকশা তৈরি হয়েছে তা আগামী দিনের বাংলাদেশের জন্য এক ভয়াবহ অবস্থা তৈরি করবে, কোনো সন্দেহ নেই। ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং বা জনসংখ্যার গঠন পরিবর্তনের মাধ্যমে ক্ষমতার সমীকরণ মেলানোর এই চেষ্টা অতীতেও অনেক রাষ্ট্রে গৃহযুদ্ধ ডেকে এনেছে। পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘ চায় রোহিঙ্গা সংকটটি জিয়ে থাকুক, কারণ এটি তাদের মিয়ানমার এবং চীনের উপর ভূরাজনৈতিক চাপ বজায় রাখার একটি হাতিয়ার। আর ডক্টর ইউনূস এবং তার NGO বান্ধব প্রশাসন সেই কৌশলেরই বাস্তবায়ন ঘটাচ্ছেন। তাদেরও টাকা আসছে, এমন নয়, এইসব NGO গুলোই তো টাকা পাচ্ছে এবং সেখানে রোহিঙ্গাদের উপর খরচ করছে কতটুকু, সে তো আপনারা জানেন। অথচ সরকার এই জ্বলন্ত